আপনারা যদি খেয়াল করেন যে ডক্টর খলিল পুরা করিডোরের বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, অথচ ডাস্টবিন শফিক কিন্তু সেটা তাদের ম্যান্ডেট বলে দাবি করেছিলেন শুরুতে। তো এই যে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, তাহলে এপ্রিল মাসে এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে বললেন যে এই করিডোর দেবার ব্যাপারে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত হয়েছেন, তাহলে এটা তিনি কিসের ভিত্তিতে বলেছিলেন যদি করিডোর একটি গুজবই হয়ে থাকে? করিডোরের ব্যাপারে একটা নতুন সংজ্ঞাও আমাদের সামনে হাজির করেছেন ডক্টর খলিল, যেটা শুনে আমার মনে হচ্ছে যে এইসব উপদেষ্টারা কি আমাদের কি মূর্খ মনে করেন এবং কেবলমাত্র তারাই বুদ্ধিমান মনে করেন। কারণ করিডোরের যে তিনি সংজ্ঞা দিয়েছেন যে করিডোর হলো কোনো সংঘাতময় অঞ্চলের থেকে লোকজনকে সরিয়ে নেওয়া, কিন্তু করিডোর সম্পর্কে জাতিসংঘ বা আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন সেটা আমি একটু দেখে নিই। বিশেষজ্ঞদের মতে মানবিক করিডোর হলো সংঘাতময় অঞ্চলে নিরাপদভাবে ত্রাণ পৌঁছানো কিংবা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় ও স্থানে তৈরি করা একটি নিরাপদ পথ। জাতিসংঘ রেজুলেশন 46/182 এবং 58/114 এই নীতিমালা স্বীকৃতি পায়। তাহলে কি বলছে এখানে? প্যাসেজ যেখানে আপনি খাবার বা অন্য মানবিক সহায়তাও নিতে পারেন, এর যে শুধুমাত্র লোক সরিয়ে নেওয়া নাই। সুতরাং তিনি করিডোরের যে সংজ্ঞা দিয়েছেন সেটা আংশিক, এবং তিনি বলেছেন করিডোর দেবে না, একটা চ্যানেল দেবে। সেই চ্যানেল দিয়ে রাখাইন স্টেটের এই রোহিঙ্গা এবং অন্যান্য যারা আছেন, যাদের তিনি মনে করেন বিপন্ন, তাদের কাছে খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেবে। তো করিডোর আর চ্যানেল, তিনি শব্দের চাতুরি, শব্দ নিয়ে আমাদের সাথে খেলছেন, এবং আমরা বোধাই জাতি তার এই খেলায় মুগ্ধ হয়ে তাকে বিশ্বাস করছি। একটা জলজন্ত সত্য যেটা সরকারের সব মহল থেকে বলা হয়েছে, সেটাকে তিনি হঠাৎ করে এসে জাতির সামনে গুজব বললেন এবং আমরা সেটা বিশ্বাস করছি। তিনি বলছেন যে এটা নিয়ে সেনাবাহিনীর সাথে তার কোনো বিরোধ নেই, সেনাবাহিনী এবং তিনি একই পেজে আছেন। তাহলে গতকাল সেনা দরবারে কেন করিডোর নিয়ে সেনাবাহিনীকে, সেনা প্রধানকে এভাবে আমরা কথা বলতে শুনলাম? এবং অন্তত 3 বার তিনি বলেছেন যে করিডোর ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। তাহলে করিডোর যদি গুজব হয়, করিডোর নিয়ে যদি সেনা প্রধান এবং সেনাবাহিনীর সাথে আপনারা একই পেজে অবস্থান করেন, তাহলে কালকে কেন সেনা প্রধান করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এবং বললেন যে তারা সরকারকে বলে দিয়েছেন করিডোর দেওয়া হবে না? সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে সব সময় রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে সোচ্চার ছিলেন, এবং 22শে সেপ্টেম্বর 2022 সালে তিনি রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 5 দফা পেশ করেছিলেন। এবং শুধু জাতিসংঘে বক্তৃতা নয়, রেলিভেন্ট যে কোনো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এটি নিয়ে কথা বলেছে এবং একাধিকবার কথা বলেছে। সো আপনি একাই করেছেন, আগের সরকার করেননি। এই যে আজকে যে তালিকা প্রত্যাবর্তনের 1,80,000 তালিকা বলছিল, এসব তালিকা তাহলে আপনি অতীতকে টোটালি ইরেজ করে আমাদের সামনে একেবারে উদ্ধারকারী হিসেবে এসে কথা বলবেন, আর আমরা সেটা বিশ্বাস করব? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর খলিল বলেছেন যে জাতিসংঘের সাথে তাদের কোনো চুক্তি হয়নি এবং সব অংশীজনের সম্মতি ছাড়া নাকি জাতিসংঘ চুক্তি করে না। কিন্তু জাতিসংঘ তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখছি যে বিশাল বিশাল কাভার্ড ভ্যানে করে ঢাকা থেকে অনেক কিছু আসছে এই করিডোরের উদ্দেশ্যে। তাহলে আপনি জাতিসংঘের সাথে চুক্তি হয়নি, চুক্তি ছাড়াই জাতিসংঘ এত মুভমেন্ট করতেছে। এই যে বিমান, কার্গো বিমান ভর্তি পণ্য আসতেছে, আমরা জানি না এই পণ্য আসলে কি, তারপরে এগুলো চুক্তি ছাড়াই আপনারা করছেন। আপনি জাতিসংঘের কাজ করেছেন শুনেছি, আমরাও তো বিভিন্ন দেশে জাতিসংঘের অফিসের বারান্দায় টুকটাক ঘাটাঘাটি করেছি। জাতিসংঘ তো চুক্তি ছাড়া একটা কিছু করার সুযোগ নেই। আপনি কি করে বললেন যে জাতিসংঘ চুক্তি করে না এবং চুক্তি না করেই তারা এত কিছু করে ফেলছে? আপনি বললেন যে
আপনারা কিছুই করেননি করিডোরের ব্যাপারে, তাহলে শিলখালিতে এই যে 40 না 42 একর জায়গা বরাদ্দ করা হলো কিসের জন্য? ওখানে কি স্থাপনা তৈরি হবে? করিডোরের মাল পরিবহন করবেন, সেখানে তো ওই পণ্যগুলো রাখবেন। এই স্ট্রাকচার তৈরির জন্য আপনি বাজেট অ্যালোকেট করেছেন, কি জন্য করেছেন? মাঠের ঘটনা একরকম আর আপনি বলছেন আর একরকম। আমরা তো জানি যে মার্কিন সৈন্যরা বাংলাদেশে অবস্থান করছে, আরাকান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, 16ই মে জাতিসংঘের পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল এবং সেখানে বাংলাদেশের নৌবাহিনী সেই জাহাজটিকে বাংলাদেশে আসতে দেয়নি, তাকে ফিরিয়ে দিয়েছে, বিকজ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এবং তারা বলেছে যে কাম থ্রু প্রপার চ্যানেল, কাম থ্রু প্রপার রুট, এর আগে ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে, সেভাবে আসেন। তো এই জাতিসংঘের এই জাহাজে কি ছিল? যে জাতিসংঘ কোন রকম চুক্তি ছাড়া এরকম র্যান্ডাম কাজ করতে পারে, এটা তো কোনোদিন শুনিনি। তো খলিল সাহেব, আপনি এইসব তথ্য আপনি কোথায় পান? এবং আপনি এই যে পুরো প্রেস কনফারেন্স করলেন এবং দেখলাম যে ডাস্টবিন শফিক নাম ডেকে ডেকে বলছে যে তুমি প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো, এরকম একটা পাতানো খেলা আপনি খেললেন এবং ভাবলেন যে আপনার এই পাতানো খেলায় আমরা মুগ্ধ হয়ে আপনি যা বললেন বিশ্বাস করলেন। এত এই যে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, এপিসোডের মাধ্যমে বলছি, বাংলাদেশের মানুষদের, জনগণকে এত বোকা মনে করবেন না। এবং অবশ্যই ঘটনা ঘটছে। আমি এর আগে একটি এপিসোডে বলেছিলাম যে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পেকুয়া বাজারে যদি যান, সেখানে গেলেই আপনি দেখবেন যে ঘরে ঘরে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ, সেখানে 19 তলা হোটেল হচ্ছে, যার নিচের তলা পুরোটা পানশালা কিংবা বার, এবং সেখানে আরাকান আর্মির উপস্থিতি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রাখাইন টিভি। তো এইসব কিসের ইন্ডিকেশন? এসব কি ইন্ডিকেট করে? এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা আরাকান আর্মির যে দৈরাত্য, সন্ত্রাস, এই সব কিছুকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং মিথ্যাচার নয়, সত্যকে স্বীকার করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছিলেন নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার, সেটাই ছিল সত্যি। এবং এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আসলে ইউনূস সরকার একটা নতুন চালতে চাইছেন, যে আমরা যেন বিভ্রান্ত হই, আমরা যেন শীত নিদ্রায় যাই যে না, কোনো করিডোর দিচ্ছে না। কিন্তু নিশ্চিত থাকেন, করিডোরের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে। সকল কার্যক্রম এখানে জাতিসংঘের ব্যানারে, এবং এখানে আমেরিকার উপস্থিতি আছে। এবং যে বিষয়টি ডক্টর খলিল সুকৌশলে এড়িয়ে গেছেন এবং কোনো সাংবাদিকও প্রশ্ন করেনি, সেটি হলো আমেরিকার বার্মা অ্যাক্ট 2022। সেই বার্মা কি বলা আছে সেটি নিয়েও আমাদের আসলে আলোচনা হওয়া উচিত, এবং আমি আমার আগের ভিডিও কোনো এপিসোডে এটি বলেছি। সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। ডক্টর খলিলের অসত্য বচনে মুগ্ধ হবার কিছু নেই। ডক্টর ইউনূস নতুন চাল চালছেন, কারণ আমেরিকার এই করিডোর দেওয়ার ব্যাপারে তার গিভ অ্যান্ড টেকের বিষয় আছে। তিনি করিডোর দেবেন, বন্দর দেবেন, বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন, বিনিময়ে তিনি যতদিন ইচ্ছা আনডিস্টার্ব ক্ষমতায় থাকবেন। এই ইকুয়েশনটা আপনারা মেনে নেবেন কিনা বাংলাদেশের নাগরিক হিসেবে, এটি আপনাদের ব্যাপার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে বিষয়গুলো দেখবে, তারা দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়াটা মেনে নেবে কিনা, এটা তাদের ব্যাপার। আমরা শুধু বলতে পারি।